উইন্ডিজ ভার্সেস নিউজিল্যান্ডের যে রিসেন্টলি কনক্লুডেড ওডিআই সিরিজ হয়েছে সেটা নিয়ে একটু কথা বলবো এবং নিউজিল্যান্ড 5 ম্যাচের ওডিআই সিরিজটা 3-2 ব্যবধানে জয়লাভ করেছে। যদিও নিউজিল্যান্ড সিরিজটা জয়লাভ করেছে, সিরিজটা কিন্তু উইন্ডিজেরও হতে পারত। যদি 4th ওডিআইতে মিচ স্যান্টনারের ক্যাচটা ড্রপ না করা হতো, সিরিজটা কিন্তু উইন্ডিজের ঘরেও যেতে পারত। উইন্ডিজ ক্রিকেটে যে জিনিসটা পরিবর্তিত বা যে জিনিসটা আমার খুব নজর কাটছে সেটা হচ্ছে কুল অ্যান্ড কাম অ্যাপ্রোচে ব্যাটিং করা, 50 ওভারের ইনিংসটাকে অ্যাপ্রোচ করা, কীভাবে পুরোটা ওভার খেলতে হয়। মাঝখানে আমরা যখন দেখেছি যে উইন্ডিজ টিম বা ব্যাটিং লাইন আপের অধিকাংশ ক্রিকেটার যারা নিয়মিত টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলে থাকেন তাদের ক্ষেত্রে আসলে এই 50 ওভার সার্ভাইভ করা বা খুব ইফেক্টিভ ওয়েতে ব্যাট করে স্ট্রাইক রোটেশন, এই জিনিসগুলোর আমরা ঘাটতি দেখছিলাম। কিন্তু রাইট নাও আমরা যদি কেসি কার্টির কথা বলে থাকি, আকিম অগাস্টের কথা বলে থাকি, সেই হোপের কথা বলে থাকি, এই ধরনের ব্যাটাররা আসলে স্কোয়াডে ইনক্লুডেড হওয়ার পরে উইন্ডিজ ব্যাটিং লাইন আপের চেহারাটাই কিন্তু বদলে গেছে। এবং এই যে 5টা ওডিআই ম্যাচ হয়েছে, কোনো উইকেট কিন্তু খুব ইজি ছিল না এবং আমরা দেখবো যে প্রতিটি ম্যাচ কিন্তু আসলে চেজিং সাইড ম্যাচটা জয়লাভ করেছে 5টাতেই। সেই ক্ষেত্রে উইন্ডিজের একটু দুর্ভাগ্যই বলতে পারি, তারা আসলে 2টো ম্যাচে টার্গেট চেজ ডাউন করার সুযোগ পেয়েছিল, বাট 2টো ম্যাচের টার্গেটই কিন্তু বেশ স্টিফ ছিল, অ্যাবাভ 250 অন ট্রিকি উইকেটস, একটা গায়ানাতে একটা বারবাডোজে। সো উইন্ডিজ ক্রিকেট ইজ অন দ্য রাইট ট্র্যাক, যেটা আমার মনে হচ্ছে, এবং ক্রিকেটের স্বার্থের জন্য কিন্তু এটা খুব পজিটিভ একটা সাইড যে উইন্ডিজ ক্রিকেট একটা ফোর্স হিসেবে আসলে আবার কামব্যাক করতে চাচ্ছে, সেটা ক্রিকেটের সৌন্দর্যকেই আসলে বৃদ্ধি করবে। এখন যদি আমরা একটু ফ্র্যাঞ্চাইজি লিগের দিকে তাকাই, 100 টুর্নামেন্ট চলছে এবং পাশাপাশি চলছে লঙ্কা প্রিমিয়ার লিগ, এবং লঙ্কা প্রিমিয়ার লিগে কিন্তু বেশ কিছু বাংলাদেশি ক্রিকেটার প্রতিনিধিত্ব করছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কলম্বোর হয়ে খেলছেন হাসান মাহমুদ, যিনি রিসেন্টলি কাউন্টি ক্রিকেট টি-20 ব্লাস্ট সেখানে কেন্টের হয়ে প্রতিনিধিত্ব করেছেন, এবং সাকিব আল হাসান এমএলসিতে বেশ ভালো একটা পারফরমেন্সের পর উনি জাফনা কিংসের হয়ে আসলে এলপিএলে মাঠ মাতাচ্ছেন। এবং আমরা কিন্তু একটা ফেস অফ দেখেছি হাসান মাহমুদ এবং সাকিব আল হাসানের মুখোমুখি লাস্ট ম্যাচ, যেটা জাফনা কিংস এবং কলম্বো মুখোমুখি হয়েছিল, এবং সাকিব আল হাসান ইভেনচুয়ালি কেম আউট ভিক্টোরিয়াস অন দ্যাট অকেশন অর অন দ্যাট ব্যাটেল। 2টো বাউন্ডারি উনি হিট করতে পেরেছিলেন হাসান মাহমুদের ডেলিভারিতে। সো সাকিব আল হাসান যদিও ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাইরে রয়েছেন, বাট বল হাতে তার সেই ধারটা আমরা এখনও দেখতে পাচ্ছি, বিশেষ করে তার আর্ম ডেলিভারি, যেটা পৃথিবীতে বহু বছর ধরে বহু ব্যাটারকে বোকা বানিয়েছে। এলপিএলেও কিন্তু ওনার আর্মারটা কিন্তু বেশ ক্ষুরোধার আমার মনে হচ্ছে, পার্টিকুলারলি বেন ম্যাকডারমাটের উইকেটটা কলম্বোর বিরুদ্ধে ম্যাচে, সেটা কিন্তু আমাদের প্রমাণ করে দেয় যে সাকিব আল হাসানের বোলিংয়ের যেই ধারালো ব্যাপারটা সেটা একদমই ফুরিয়ে যায়নি। হাসান মাহমুদের ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য দিক, যেটা আমরা টি-20 ব্লাস্টের ক্ষেত্রেও দেখেছি, তার ডেথ ওভার্সে ইয়র্কার করা, যেটা আমরা সাদা বলের ক্রিকেটে বাংলাদেশে বোলারদের মধ্যে অভাব দেখছি। তাসকিন আহমেদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করছি এই রোলটা প্লে করবেন উনি, বাট উনি আসলে আমাদেরকে প্রপারলি সার্ভ করতে পারছেন না। সো আমি জিম্বাবুয়ে বাংলাদেশ সিরিজের অ্যানালাইসিসে বেশ কয়েকবার বলছিলাম যে সাদা বলের ক্রিকেটে হাসান মাহমুদকে আবার কামব্যাক করানো যায় কিনা, পার্টিকুলারলি 50 ওভার্স ক্রিকেটে, কজ নতুন বলটা মুভ করাতেও হাসান মাহমুদ সিদ্ধহস্ত, এবং ডেথ ওভার্স ইয়র্কার তার কিন্তু আসলে আরমারিতে নতুন একটা মাত্রা অ্যাড করেছে। সো সময় গেলেই আসলে বোঝা যাবে যে হাসান মাহমুদ তার এই পারফরমেন্সটা আসলে কোন জায়গায় নিয়ে গিয়ে থামান। এর পাশাপাশি মেহেদী হাসান মিরাজও কিন্তু এলপিএল খেলছেন গলের হয়ে, বাট ওইভাবে আসলে উনি নিজেকে প্রমাণ করতে পারেননি, এবং এটা অনেকটা অবধারিতই, কজ বাংলাদেশ ন্যাশনাল টি-20 স্কোয়াডেও কিন্তু উনি নিয়মিত না বা রাইট নাও স্কোয়াডের বাইরে রয়েছেন। সো ওইভাবে পারফর্ম করতে না পারার যথেষ্ট আসলে কারণও রয়েছে।